নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, আজকের পর্বে আপনারা শুনছেন রিজিত কর লেখা আখিতা গল্পটির চতুর্থ পর্ব। ময়নাকাটা ঢোকার কিছুটা আগে ট্রেন যখন গতি কমালো তখন বাইরে বৃষ্টির বেগ আগের থেকে একটু মন্থর হয়ে এসেছে, তবে ঝোড়ো হাওয়া একই রকম চলছে। ময়নাকাটার এদিকটা মূলত সমতল বৃক্ষভূমি, গাছপালা আছে অবশ্য, তবে খুবই কম। ফলে স্বাভাবিকভাবেই এদিকে ঝোড়ো হিমেল হাওয়া একেবারে অপ্রতিহত বেগে সাঁয় সাঁয় করে বইছে। যদিও ট্রেনের বন্ধ কাচের শাঁসি ভেদ করে তার ভিতরে ঢুকতে পারছে না, তবুও যেভাবে কাঁচের জানলায় প্রবল দাপটে মাথা ঢুকছে তাতে ভয় হয় এই না কাঁচের জানলা ঝনঝন করে ভেঙে পড়ে। শিয়ালদা থেকে আলিপুর দুয়ারগামী এই কল্পলতিকা এক্সপ্রেসে আজ মোটে জনা 15 যাত্রী। এত বড় ট্রেনে এত কম সংখ্যক যাত্রী বিগত অতীতে বিশেষ দেখা যায়নি, বরং এই ট্রেনটি যাত্রীদের কাছে বিশেষ জনপ্রিয় এর দ্রুত গতির জন্য। পদাতিক এক্সপ্রেসের পরেই এই ট্রেন সবচেয়ে কম সময়ে বোর্ডারদের তাদের গন্তব্যে পৌঁছে দেয়। অথচ সেই ট্রেনে আজ মোটে এই কজন যাত্রী? বোঝাই যাচ্ছে করোনা কিভাবে তার কাল গ্রাস বসিয়েছে স্বাভাবিক জনজীবন। গোটা ট্রেনটিতে মোট 9টি কামরা। কামরাগুলো বেশ বড় সড়ো, সুসজ্জিত ও ছিমছাম। প্রত্যেকটি কামরা একে অপরের সঙ্গে ছোট ছোট প্যাসেজওয়ে দিয়ে যুক্ত, যার দুধারে একটি করে বাথরুম। প্যাসেজওয়েগুলির মধ্যে ঝুলছে সুন্দর কারুকার্য করা পর্দা আর উইন্ড চাইম। পুরো ট্রেন জার্নিতে উইন্ড চাইমগুলি ট্রেনের তুলনের সঙ্গে সঙ্গে অত্যন্ত মৃদু মধুর টুনটান শব্দে সব সময় বাজতে থাকে। সাধারণ এক্সপ্রেসে অবশ্য এত পরিপাট্য থাকে না। সেদিক থেকে দেখতে গেলে নামের মতো কল্পলতিকা এক্সপ্রেসের অন্তঃসজ্জাও বেশ শৌখিন। এখন ঘড়িতে সময় 1:45, ফলে স্বাভাবিকভাবেই পুরো ট্রেনের সবকটি কামরাতে আলো নিভে গেছে, শুধু একটি ছাড়া, 3 নম্বর কামরা। এই কামরায় আপাতত উচ্চস্বরে গান বাজানো চলছে। শিয়ালদা থেকে যে 3জন অত্যুৎসাহী যুবক ট্রেনে উঠেছিল তারা এই কামরায় ঘাঁটি পেয়েছে। এই 3 যুবকের নাম আদিত্য, রক্তি ও সাগর। এরা সবাই ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ারের ছাত্র, আলিপুর দুয়ার বেড়াতে যাচ্ছে। এদের সঙ্গে এই মুহূর্তে তালে তাল দিয়ে গান ধরেছে একদল হিঁদুড়ি। আগের প্ল্যাটফর্ম থেকে এরা উঠেছিল ভিক্ষা আদায়ে। এখন ভিক্ষা নিতে গেলে রসিক নাগর পেয়ে গান বাজনা, অশ্লীল ঠাট্টা তামাশা দিব্যি চলছে। শুধু হিজড়াদের দলের একজন শ্যামলা গায়ের রং, বিকালো নাক, নাম উর্মিলা, এখন কামরার এক কোণে একটা লোয়ার বার্থে কুঁজো হয়ে ঘুমাচ্ছে। তার অঘরে ঘুমানো দেখলেই বোঝা যায় আজ সারাদিন খুব ধকল গেছে তার। এখন ময়নাকাটা আসার আগে সে সুযোগ বুঝে একটু জিরিয়ে নিচ্ছে। ওই কামরার পরে যে পর্দা ঢাকা প্রায় অন্ধকার প্যাসেজওয়ে, সেখানে আবার এই মুহূর্তে একটি মহিলা অস্থির হয়ে পায়চারি করছে। মহিলার বয়স আন্দাজ 30-32, পরনে ট্রেনের টিটির পোশাক। পাশের কামরা থেকে যত সামান্য যা আলো আসছে তাতে তার বুকের কাছে ছোট্ট টাইটেল কার্ডের নামটা স্পষ্ট দেখা যাচ্ছে, অনুরিমা সরকার। আরও কিছুক্ষণ অস্থিরভাবে পায়চারি করার পর সে প্যান্টের পকেট থেকে চটপট মোবাইল বের করে দ্রুত কাকে যেন ফোন লাগালো। কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। হ্যাঁ অনু, বলো। বুবন ঘুমিয়েছে গো। অনুরিমা স্বভাব কঠিন কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল। মাকে ছাড়া ঘুমায় কখনো? বাপরে বাপ, 1.5 বছরের ছেলে কি বিচ্ছু! এত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমোলই না। তাহলে অনুরিমার কপালে ভাঁজ পড়ল। তাহলে আর কি, মা নিয়ে গেছে পাশের ঘরে,
বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। খুব গজগজ করছিল বুঝলে। হ্যাঁ, কি দরকার তো ছোটো বাচ্চা ফেলে কাজ করতে যাওয়ার। রাত বিরেতে মেয়ে মানুষ বাড়ির বাইরে কাজ করছে আর বাপ বাচ্চা ভোলাচ্ছে, এভাবে সংসার হয়? এইসব জানি তো, যা বলে আর কি, আমি কাঁদিনি। অরুণিমা নিজের ঠোঁট কামড়ালো। পুরো ট্রেন বন্ধ থাকলেও এই ছোট্ট প্যাসেজ ওইটার নিচ দিয়ে ঠান্ডা হাওয়া বইছে, ফলে স্বাভাবিকভাবেই বেশ ঠান্ডা লাগছে ওর। মাথার উপর উইন্ড চাইমটাও টুনটান শব্দে দুলছে। সেদিকে তাকিয়ে সে বলল, আই এম ভেরি সরি বিক্রম, আমার জন্য তোমাকে সবসময় কথা শুনতে হয়। আমি চেষ্টা করছি ডিউটিটা পার্মানেন্টলি সকালে করে নেওয়ার। আবার ওসব কথা। মনের উপর থেকে সেই পুরুষ কণ্ঠ ভেসে আসে। ওসব কথা বাড়ি আসলেও হবে, তুমি মন দিয়ে তোমার কাজ করো। আর হ্যাঁ, বাড়ি ফিরে এসো তাড়াতাড়ি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কাম ব্যাক সুন হানি, গুড নাইট। ফোনটা কেটে যেতে অনুরিমার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল, আর তার সঙ্গে সঙ্গে বাইরে থেকে ট্রেন থামার শব্দ পাওয়া গেল। ময়দা থেকে ট্রেন থেমেছে, এরপর কালিন্দী টানেল, তারপর টোকাগুড়ি জঙ্গল, তারপর কলেজ স্টেশন। মোটমাট ঘন্টা থেকে টানা জার্নি, ফলে অনেক হকার খুচরো বিক্রেতা এই স্টেশন থেকে ট্রেনে উঠবে। অনুরিমা চট করে একবার হাত ঘড়ি দেখে পাশের কামরার দিকে এগোলো। সে কামরায় এক মধ্যবয়স্ক লম্বা চওড়া মানুষ নিজের বাড়িতে ল্যাপটপ খুলে কাজ করছিলেন। লোকটির নাম প্রণব চৌধুরী। স্বভাবে মৃদু রাশভারী মানুষটি আলিপুর দুয়ার চলেছেন ব্যবসায়িক কাজের সূত্রে। এই ট্রেনে উঠে আপাতত বড্ড বিরক্ত হয়ে আছেন তিনি। প্রণববাবু ভেবেছিলেন রাতের ট্রেন, সুতরাং সুযোগ বুঝে একটু জিরিয়ে নেবে, কিন্তু সে উড়ে বালি। পাশের কামরায় কয়েকটা অসংখ্য ছেলে ছোকরার চ্যাংড়ামির জন্য তার ঘুম মাথায় উঠেছে। অগত্যা উপায় না দেখে কাজ খুলে বসেছে। অনুরিমা অত্যন্ত নিঃশব্দে এই অন্ধকার কামরাটি পেরিয়ে তার পরের কামরায় চলে এলো। এই কামরাটিও অন্ধকার। এই কামরাটিতে দুদল যাত্রী। একদিকে লোহার বার্থে নাক ডেকে ঘুমোচ্ছেন বছর 60-এর এক বৃদ্ধা, আর তার ঠিক ওপরের বার্থে তার বছর 8-এর নাতি ঠাকুমার ঘুমানোর সুযোগ নিয়ে দিব্যি ঘুম থেকে উঠে মোবাইলের টেম্পল রান খেলে চলেছে। বৃদ্ধার নাম সরজুবালা, নাতির নাম তোজো। নাতি মাস কয়েক আগে ঠাকুমার বাড়িতে ঘুরতে এসেছিল। এখন ঘোরার মেয়াদ ফুরালে বৃদ্ধা ঠাকুমার ওপর ভার পড়েছে নাতিকে আলিপুর দুয়ারে নিজের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসার। উল্টো দিকে লোয়ার বাড়িটিতে জড়াজড়ি করে দুজন তরুণ তরুণী ঘনিষ্ঠভাবে বসে জানলা দিয়ে বাড়ির প্ল্যাটফর্ম দেখছে। অনুরিমার এই তরুণ তরুণীকে প্রথম থেকে বেশ পছন্দ হয়েছে। এমনিতে চুপি চুপি যাত্রীদের হাল হদিস জানতে অনুরিমার বেশ ভালো লাগে, কিন্তু এদের কথা শুনে অনুরিমার রীতিমতো চমকে উঠেছিল। এই তরুণ ছেলেটির নাম অমিত আর মেয়েটির নাম লাবণ্য। দুজনেরই বয়স 25-26-এর কাছাকাছি। ছেলে মেয়ে দুটি সন্ধেবেলা বাড়ি থেকে পালিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে বিয়ে করেছে। এখন বন্ধুদের সহায়তায় রাতের অন্ধকারে আলিপুর দুয়ারে পাড়ি দিচ্ছে গা ঢাকা দেওয়ার জন্য। মেয়েটির বাবা নাকি বিশেষ প্রভাবশালী, কিছুতেই সামান্য এক ইঞ্জিনিয়ারের সঙ্গে মেয়ের এই বিয়ে মেনে নিচ্ছিলেন না। অগত্যা এই পথ। আলিপুরদুয়ারে ছেলেটির এক তুতো ভাই থাকে, সেখানে গিয়েই কদিন এখন গা ঢাকা দেবে এরা। কলকাতায় নাকি এখন এদের প্রাণ নাশের সম্ভাবনা, সুতরাং এই অজ্ঞাতবাস। কি বিচিত্র ওদের জীবন, তাই না? জীবন তো নয়, যেন সিনেমা। ঠাকুর করুক ওদের ভালো হোক। একটা মৃদু হাসি ঠোঁটে নিয়ে অমিত আর লাবণ্যকে পিছনে ফেলে সামনে এগিয়ে যায় অনুরিমা।
এর পরের কামরাটিতে একটি হকার চিপস, ঝুড়ি ভাজা এসব বিক্রি করতে উঠেছে। এই কামরায় একটি মাত্র পরিবার আছে, অজিতবাবু, তার স্ত্রী সোনালী ও তাদের ক্লাস 9-এর মেয়ে ঝিমলি। উত্তরবঙ্গে তার শ্যালকের বাড়ি। সপরিবারে সেখানেই ছুটি কাটাতে চলেছেন অজিতবাবু। রাতে জিনিসপত্র পাশে চুরি যেতে পারে এই ভয়ে অজিতবাবুরা কেউ ঘুমোননি। নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। তার পরিবারটি বেশ হাসি খুশি, বিশেষ করে মেয়ে ও বাবা সবসময় একে অপরের পেছনে লাগছে। এখনও কি একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মজার খিটিমিটি চলছে। অনুরিমা হকারের থেকে এক প্যাকেট ঝুড়ি ভাজা কিনল। এমনিতে এসব জিনিস কেনে না সে, কিন্তু আজকের এই ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশে কেন জানি না তার কিছু খেতে ইচ্ছা করছিল। বাইরে ট্রেন ছাড়া হুইসেল শোনা যাচ্ছে। ঝুড়ি ভাজা হাতে সামনে খোলা দরজার মুখে কি দাঁড়ালো অনুরিমা। বৃষ্টিটা এদিকটা একটু কম, তবে কুয়াশাটা বড্ড বেশি। প্ল্যাটফর্মের টিনের ছাউনি পেরিয়ে ধোঁয়াশা মাখা কালো আকাশে চাঁদটাও দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। এরই মধ্যে একটা লম্বাটে লোক রাজ হাতে খোঁড়াতে খোঁড়াতে রীতিমতো অনুরিমাকে ধাক্কা দিয়ে ট্রেনে উঠল। আরে দেখে চলবে তো, কি অদ্ভুত! অনুরিমা ঝাঁঝিয়ে উঠল, কিন্তু কি আশ্চর্য, লোকটি পিছনে ফিরে তাকাবার প্রয়োজনও বোধ করল না, নিতান্ত স্বরেটুকুও বলল না। নিজের মনে হাঁটতে হাঁটতে পরের কামরায় চলে গেল। লোকটা কিন্তু বেশ রহস্যজনক। যখন থেকে উঠেছে তখন থেকে এক জায়গায় ঘাপটি মেরে বসেছিল। টিকিট চাইতে গেলেও প্রথমটা দেখাচ্ছিল না। অনেকক্ষণ খোঁচানোর পর দেখালো। কে জানে কি উদ্দেশ্য এর। কত রকমের লোকই যে ট্রেনে ওঠে। কোন শব্দ পরে জোরে ট্রেন ছাড়ল। অনুরিমা দরজাটা টেনে বন্ধ করে দিল, আর তার ঠিক সঙ্গে সঙ্গে বাইরে বিদ্যুৎ চমকে উঠল। আর তারপরের মধ্যেই কর্কর শব্দে বাজ পড়ল। সেই আওয়াজে অনুরিমার বুকের ভিতরটা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কেমন যেন ধরফর করে উঠল। একটু অদ্ভুত অস্বস্তি সে টের পেল বুকের ভিতর। এরপরে কালিন্দি টানে আসছে। তারপরে টোভাগুড়ির জঙ্গল, টোভাগুড়ির জঙ্গল, টোভাগুড়ির জঙ্গল। কোনো মতে একটা ঢোক গিলে নিজের মনে মনে হনুমান চালিসা আওড়াতে লাগলো অনুরিমা। কে জানে কেন ওর খালি মনে হচ্ছে আজ কিছু একটা হবে, খুব খারাপ কিছু। হে ঈশ্বর, কোনোভাবে আজ টোভাগুড়ির জঙ্গলে ট্রেনটা থেমে যাবে না তো? এক্সকিউজ মি, তোমাদের সঙ্গে একটু বসতে পারি?